বৃদ্ধাশ্রমে বসে আছেন সুচরিতা দেবী। ওই একই ঘরে পাশের বেডটি বন্দনা দেবীর। বন্দনা দেবী চেয়ে থাকেন করুণ নয়নে সুচরিতা দেবীর দিকে। যখন তার মেয়ে কেয়া এসে অনেকক্ষণ ধরে তার মায়ের সাথে বসে কথা বলে, গল্প করে, মায়ের সামান্য শরীর খারাপ শুনলেই ডাক্তার ডেকে চেক আপ করিয়ে সব খবরাখবর নেয়, নিজের এত ব্যস্ততার মধ্যেও। এক বড় দীর্ঘশ্বাস ফেলে বন্দনা দেবী বলেন সুচরিতা দেবীর দিকে চেয়ে, আপনি সত্যি একজন ভাগ্যবতী মা, বুঝলেন তো? আপনার মেয়ে এত ব্যস্ততার মধ্যেও রোজ এসে একবার করে আপনাকে দেখে যায়, আপনার সাথে বসে কত গল্প করে, কত খেয়াল রাখে আপনার। আর আমার 2 ছেলে 2 মেয়ে সবাই দূরে দূরে চলে গেছে, তাদের কাজের খাতিরে, পরিবার সহ। কারোরই পয়সার কোনো অভাব নেই, জানেন তো। তবুও এই বয়সে কেউ আর আমার দায়িত্ব নিতে চাইল না। কর্তা যতদিন বেঁচে ছিলেন ভালোই চলছিল, ঈশ্বরের কৃপায় টাকা পয়সারও কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ করেই উনি এক ম্যাসিভ হার্ট অ্যাটাকে চলে গেলেন, আর আমিও বড় একা হয়ে পড়লাম। তারপর থেকে কেউ আর আমার দায়িত্ব নিতেই চাইল না। একটু থেমে কাপড়ের আঁচল টেনে নিয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছতে মুছতে উনি বললেন, কি কপাল আমার! ওদের বাবার কাজ মিটতে না মিটতেই সকলে মিলে আলাপ আলোচনা করে নিয়ে ওর বাবার নামের অত বড় বাড়িটা বিক্রি করে দিল, আমাকে নানাভাবে বুঝিয়ে শুনিয়ে সাইন করিয়ে নিয়ে। তারপর চমকে উঠলেন সুচরিতা দেবী। তারপর আর কি? বাদবাকি টাকা পয়সা যতটুকু উনি আমার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে গিয়েছিলেন, সেটাও আমাকে দিয়ে সাইন করিয়ে সেখান থেকে কিছু টাকা দিয়ে এই বৃদ্ধাশ্রমে এনে তুলে দিয়ে চলে গেল ওরা সব। এখন আমার এই সামান্য পেনশনটুকুই ভরসা। সুচরিতা দেবী ছলছল চোখে সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, কি আর করবেন, এটা তো আজকাল বেশিরভাগ ঘরে ঘরেই ঘটে চলেছে। তাও তো আমরা লাকি যে আমাদের কথা ভেবে আজকের দিনে এই বৃদ্ধাশ্রমগুলো আমাদের মাথার উপরে একটা ছাদ হয়ে দাঁড়িয়েছে। বন্দনা দেবী আবারও করুণ মুখে বলে চললেন, প্রতি বছর সময় করে ওরা কেউ না কেউ কলকাতায় এসে আমার সাথে দেখা করে যাবে বলে কথা দিয়ে গিয়েছিল, কিন্তু 3 বছর হতে চলল, আজও কারো দেখা নেই। এই মাঝে মধ্যে ফোন করে আমার খবর নেয় ওরা, আর ওদের ব্যস্ততার কথাই শোনায় শুধু। সুচরিতা দেবী বলে উঠল আবেগের সুরে, তাতে কি, আপনাকে আমার মেয়ে দেখবে, ও তো আপনার মেয়েরই মতো। কেয়া অতি সাধারণ ঘরের মেয়ে, 2 দাদা, আর তারপরেই ছিল সে। বিয়ে পাশ করতে না করতেই বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল তাকে রেল কোম্পানিতে চাকরি করা এক পাত্রের সাথে। স্বামী অরিন্দম সরকার ছাড়াও শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আর 2 দেওরও রয়েছে। বাকি 2 ননদেরই বিয়ে হয়ে গেছে। বাড়ির বড় বউ হিসেবে বিয়ের পর থেকেই রান্না বান্না, জামা কাপড় কাচা, ধোয়া থেকে শুরু করে শ্বশুর বাড়ির দেখাশোনা সব কিছু তাকে একা হাতে করে যেতে হতো। ঠিকে কাজের লোক একটা নামমাত্র ছিল, 2 বাসন মাজা আর ঘরদোর ধোয়া মোছা ছাড়া তার আর কোনো কাজই ছিল না। তাও অর্ধেক দিন আসতোই না। সেই ভোর থাকতে উঠতো কেয়া ঘুম থেকে, আর সবার পরে শুতে যেত অনেকটা রাতে। সারাটা দিন ধরে এত অক্লান্ত পরিশ্রম করার পরেও শ্বশুর বাড়িতে কোনো সুনাম অর্জন করতে পারেনি সে। বরং সামান্য ভুল করলেই
সকলে মিলে শুধু দোষ ধরত তার। এমনকি বিবাহিত ননদরাও কথা শোনাতে ছাড়ত না তাকে বাপের বাড়িতে যখন তারা আসত। হাড় ভাঙা খাটুনির পর অকারণে নানা দোষের বোঝা কাঁধে নিয়ে রাতে যখন শুতে এসে অরিন্দমের কাছে কান্নাকাটি করত, তখন অরিন্দম বিরক্তি প্রকাশ করে বলতো, উফ, ফ্যাচ ফ্যাচ করো না তো। বাপের বাড়ি থেকে কাজকর্ম ঠিক মতো শিখে এলে আজ আর এত চোখের জল ফেলতে হতো না। পড়াশোনাও তো তেমন কিছুই শেখনি যে ভালো একটা চাকরি করে ঘরে দুটো পয়সা রোজগার করে আনবে। পুরো সংসারটা তো আমাকেই টানতে হয়। কি পারো বলো তো তুমি? দিনের পর দিন নানা ধরনের কথা আর অভিযোগ শুনেও বাপের বাড়িতে গিয়ে হাসি মুখে সকলের সাথে কথা বলতো গেয়া, সমস্ত দুঃখ কষ্ট বুকে চেপে রেখে। তারপর একে একে দাদারাও বিয়ে করলো। টানাটানির সংসারে কিছুদিন বাদে ভাই ভাই টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি করে যে যার মতো পরিবার নিয়ে আলাদা হয়ে গেল, বয়স্ক বাবা মাকে একা ফেলে রেখে। এর কিছুদিন বাদেই বাবার ক্যান্সার ধরা পড়ল। দাদারা এত টাকা দিয়ে চিকিৎসা করাতে রাজি হলো না কিছুতেই। হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানোর উপদেশ দিয়ে গেল তারা বাবাকে। এই বিপদের সময় কি করবে কেয়া? অসহায়ের মতন লাগছিল তার। বাবার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সে তো এক পয়সাও রোজগার করে না, তার উপর একটি ছেলেও আছে, তার স্কুলে পড়ে সে। কার কাছে হাত পাতবে কেয়া? অথচ চিকিৎসার অভাবে বাবার কষ্টটা সহ্য করে উঠতে পারছিল না সে। মায়ের অতি সামান্য গয়নাগাটি ছিল, শেষ পর্যন্ত মায়ের কথায় সব বিক্রি করতে বাধ্য হলো সে, বুকের কষ্ট চেপে রেখে। ওদিকে শ্বশুরবাড়ির লোকেরাও ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিয়ে কথা শোনাতে লাগলো। তার বাবার ক্যান্সার ধরা পড়ার কথা শুনেও শাশুড়ি বলে উঠল, তোমার বাপের এই মরণ রোগের চিকিৎসার খরচ কি তুমি আমার ছেলের থেকে হাত খরচের টাকা নিয়ে বাপের বাড়ি চিকিৎসা করাচ্ছ? আর থাকতে না পেরে দিনের পর দিন নানান অপমানে আঘাতে দগ্ধ হতে হতে সেদিন কেয়া প্রচণ্ড রাগে ফেটে পড়ল। ফোঁস করে উঠল, শুনুন, আমি মরে যাব তবুও আপনাদের ছেলের থেকে টাকা পয়সাও নেব না। এ বাড়ির বউ হয়ে এসেছি বলে কি আমার কোনো মান সম্মান নেই? আর টাকার খোঁটা দিয়ে কথা বলছেন? দুবেলা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বলে তো? তার বদলে তো একটা কাজের লোকের মতন আমাকে দিয়ে দুবেলা সাংঘাতিকভাবে খাটিয়েও নিচ্ছেন। তাতেও কি আপনাদের মন ভরছে না? ঘরের বউয়ের সাথে আপনারা প্রত্যেকে যে ধরনের ব্যবহার করেন, বাপমা তুলে নানা ধরনের অপমানজনক কথা বলেন, তাতে মনে তো হয় না আমি এ বাড়ির একজন বউ। অনেক সহ্য করেছি মুখ বুজে, কিন্তু আর নয়। ঠিক আছে, আপনাদের যেভাবে মন ভরে আজ থেকে সেভাবেই থাকব। আর আমার খাওয়া পড়ার দায়িত্ব আমি নিজেই জোগাড় করে নিয়ে বাবা মায়ের পাশে দাঁড়াবো। যেদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, নিজের যোগ্যতার সত্যিকারের সম্মান ফিরে পাবো, সেদিন আপনারাই ছুটে আসবেন আমার কাছে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু আমি আর কোনো দিন এ বাড়িতে ফিরে আসবো না। আপনার ছেলেকে বলবেন সাহস থাকলে যেন ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেয়, আমি তাতে সাথে সাথে সাইন করে পাঠিয়ে দেব। কথাটা মিলিয়ে নেবেন। এক নাগাড়ে দুহাত নেড়ে অতি স্পষ্টভাবে জোরের সহিত কথাগুলো বলে নিয়ে তারপর আর এক মিনিটও সেখানে দাঁড়িয়ে থাকেনি কেয়া। নিজের ঘরে গিয়ে টটপট তার নিজের কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে একটা ট্যাক্সি ডেকে চিরকালের জন্য বাড়ি ফিরে এসেছে সে। শ্বশুরবাড়ির সব লোকজন চোখ কপালে তুলে হাঁ করে চেয়েছিল সেদিন কেয়ার দিকে।
এরকম রণচণ্ডীর মতো অগ্নিমূর্তি তো এর আগে ওরা কখনো দেখেনি। অনেকদিন ধরে ভাবছিল কেয়া কিছু একটা করে তাকে পয়সা রোজগার করতেই হবে। হঠাৎই মনে হলো সে তো ভালো সেলাই জানে। সেলাইয়ের প্রতি তার ছোট্ট থেকে খুব ইন্টারেস্ট ছিল। ছোট থাকতে মায়ের কাছ থেকে অনেক ধরনের সেলাইও শিখেছিল। মা খুব ভালো সেলাই জানতো। নানান ধরনের সুতো দিয়ে হাতের কাজ, এমব্রয়ডারি, কাঁথা স্টিচের কাজ, তাছাড়াও ভারতীয় পৌরাণিক গল্পকে কেন্দ্র করে নানান ধরনের নকশা, নমুনা এবং অদ্ভুত সুন্দর জড়িবুটির কাজও মা জানত। এখন তো বাজারেও এসব খুব চলছে, একবার চেষ্টা করেই দেখি না। মনের সাহস নিয়ে কেয়া নিজের যতটুকু সামান্য গয়নাগাটি ছিল সব বিক্রি করে সেলাইয়ের সমস্ত রকম সরঞ্জাম ও তার সাথে বিভিন্ন রঙের প্লেন শাড়ি, পাঞ্জাবি ও দু একটা বেড কভার আর টেবিল ক্লথের কাপড় কিনে নিয়ে তার উপরে নানা ধরনের এমব্রয়ডারি ও নকশা নমুনার কাজ করতে শুরু করে। জোর কদমে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে একের পর এক ফুটিয়ে তুলতে লাগলো কেয়া বাঙালির হস্তশিল্পের প্রতিভা, বাংলার অতি পরিচিত পোশাক ও অন্যান্য কাপড়ের মধ্যে দিয়ে। প্রথমে পাড়া প্রতিবেশী ও তারপর ছোটখাটো দোকানে কথা বলে। এইসব নানা ধরনের শাড়ি ও পাঞ্জাবি একটু একটু করে সাপ্লাই করতে শুরু করলো সে। একে একে তার নাম ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। কাজের এত চাপে পরে 2-4 মেয়েকেও সাথে নিয়ে কাজ শুরু করে দিল সে। এত সবের মধ্যেও মাঝে মাঝে তার প্রাণটা দুমড়ে মুচড়ে উঠত ছেলের জন্য। তাই লুকিয়ে চুরিয়ে লাঞ্চ টাইমে স্কুলে গিয়ে প্রায়ই ছেলের সাথে দেখা করে আসত সে। সাথে নিজের হাতে বানানো পিকলু যা যা খেতে ভালোবাসে বানিয়ে নিয়ে যেত। বছর ঘুরতে চলল। কেয়ার এই ব্যবসাও একটু একটু করে জমে উঠতেই হঠাৎ করেই শাড়ি, জামা কাপড়ের এক নামি দামি ব্যবসায়ীর নজরে পড়ল সে। তার এত সুন্দর হাতের কাজ আর নানান ধরনের নকশা নমুনা বিভিন্ন ধরনের কাপড়ের উপরে দেখে এই ব্যবসায়ী কেয়াকে ডেকে এক বড় কাজের অফার দিল এবং তার সাথে বিশাল অঙ্কের টাকাও অফার করল। তারপর থেকে ধীরে ধীরে বিদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করে দিল সে। ওই ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে রমরমা হয়ে ফুলে ফেপে উঠল কেয়ার ব্যবসা চারিদিকে। একদিকে বড় ডাক্তার দেখিয়ে বাবার চিকিৎসার খরচ, আর অন্যদিকে ভালোভাবে সংসারের খরচ চালিয়ে বাবা মায়ের সাথে একসাথে থেকে হেসে খেলে চলতে লাগলো কেয়া। চারিদিক থেকে কেয়ার নাম ডাক, ম্যাগাজিনের পাতায় কেয়ার নানান ধরনের শাড়ি ও পাঞ্জাবির অ্যাডভার্টাইজমেন্ট দেখে কেয়ার স্বামী অরিন্দম ও শ্বশুরবাড়ির লোকজনেরা কেয়ার সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু কেয়াকে আর পেল না। কেয়া তার আগের ফোন নম্বর পাল্টে ফেলে নতুন ফোন নম্বর নিয়েছে। বাধ্য হয়ে তারা কেয়ার বাপের বাড়িতে এসে হানা দেয়। হাতে পায়ে ধরে কেয়াকে ফিরিয়ে নিয়ে যেতে আসে তার শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু কেয়া একে একে তাদের সবাইকে ফিরিয়ে দেয়। বাবার বাড়িটা ভেঙে সেই জমির ওপরেই নতুন করে দোতলা বড় বাড়ি করে সে। বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার জন্য আয়া, রান্নার লোক, কাজের লোক রেখে যখন মাথা উঁচু করে দিন কাটাতে থাকে সে, তখন কেয়ার 2 ভাই ও ভাইয়ের বউরাও ফিরে আসতে চায় সেখানে বাবার বাড়ির ভাগ নিতে।
কিন্তু কেয়ার বাবা তার দুই ছেলেকেও ফিরিয়ে দেয় খালি হাতে, কারণ এটা সম্পূর্ণ কেয়ার বাড়ি, ওদের কোনো অধিকার নেই এতে। এর কিছুদিন বাদে কেয়ার বাবাও মারা যান। নানা কাজে কারবারে মাঝে মধ্যে বিদেশের নানান জায়গায় যেতে হয় কেয়াকে, তাই মাকে একা ফেলে যাওয়াটা ভালো মনে হয় না তার। অনেক ভেবে চিনতে কেয়া তার মাকে শেষ পর্যন্ত উপহার বৃদ্ধাশ্রমটিতে রেখে যায়। কেয়ার ছেলে উঁচু ক্লাসে পড়াকালীন প্রায়ই মা আর দাদু দিদিমার সাথে এসে দেখা করে যেত। মাঝে মধ্যে ছুটির দিনে এসে থেকেও যেত সে। এখন পিকলু অনেক বড় হয়ে গেছে, মায়ের খরচে ডাক্তারি পড়তে বিদেশে চলে গেছে। রেগুলার বেসিসে মায়ের সাথে যোগাযোগ রেখে চলে সে ফোনে। এত বড় বাড়িটা কেয়া তার ছেলের নামে লিখে রাখে। ঘরের জানালা ধরে দাঁড়িয়ে কেয়ার মা বাইরের দিকে চেয়ে ভাবতে থাকেন তার মেয়ের এই জীবন যুদ্ধের কথা। আজ আবার কখন আসবে সে, এত ব্যস্ত থাকে সব সময় মেয়েটা। ঠিক তক্ষুনি পেছন থেকে জোরে ডেকে উঠল কেয়া। হেসে উঠে বলল, মা ঠিক আছো তো তুমি? তারপরেই বন্দনাদির দিকে চেয়ে একগাল হেসে বলল সে, ভালো আছো তো বন্দনা মাসি? প্রতি বছর এই বৃদ্ধাশ্রমটিতে এক বিরাট অঙ্কের টাকা ডোনেশন করে সে, আর তার নিজের হাতের কাজ করা শাড়ি হাতে তুলে দেয় এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মহিলাকে। বাবা মারা যাওয়ার পর বৃদ্ধা মাকে নিয়ে এসে দাঁড়িয়েছে আজ অরিন্দম এই বৃদ্ধাশ্রমটিতেই। মাকে এখানে রাখার মতো এত টাকা দেওয়ার ক্ষমতা ছিল না তার, তাই কেয়া ভৌমিক তার খুব পরিচিতা বলে অন্যদিকে লোক দিয়ে কেয়ার পারমিশন নিয়ে রাখতে হয়েছিল সেখানে তার মাকে। একই বৃদ্ধাশ্রমে একদিকে রয়েছে কেয়ার মা আর অন্যদিকে রয়েছে কেয়ার শাশুড়ি প্রীতিলতা দেবী। বৃদ্ধাশ্রমটির 25 বছর পূর্ণ হতে বড় করে অনুষ্ঠান করা হলো একটা। সেখানে কেয়া ভৌমিককে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হলো। মায়ের বয়সী বা তার থেকে কিছু ছোট বড় সকলকে জোড়হাত করে সম্মান ও প্রণাম জানিয়ে কেয়া সামান্য বক্তৃতা দিয়ে সব মহিলাদের হাতে একটা একটা করে তার নিজের হাতের কাজ করা শাড়িগুলো তুলে দিতে লাগলো। হঠাৎই লাইনে দাঁড়ানো কেয়ার শাশুড়ি কোনো রকমে লাঠির উপরে ভর করে আরেক হাতে অরিন্দমকে ধরে অতি ধীরে ধীরে এসে দাঁড়ালো কেয়ার সামনে। শুকনো অসুস্থ এক চেহারা নিয়ে অরিন্দম এসে দাঁড়ালো মায়ের সাথে কেয়ার সামনে। চমকে উঠল কেয়া অরিন্দমকে এভাবে দেখে। শাড়িটা প্রীতিলতা দেবীর হাতে তুলে দিয়ে বলে উঠল কেয়া, ভালো আছেন তো মা আপনারা? শাশুড়ি প্রীতিলতার শাড়িটাকে দুহাতে বুকে জড়িয়ে ধরে ছলছল চোখে চেয়ে বললেন, তোমার কৃপায় ভালো আছি মা, পারলে তুমি আমাদের ক্ষমা করো। অরিন্দম মাথা নিচু করে মাকে নিয়ে ধীরে ধীরে আবারও আশ্রমের ভেতরে ঢুকে গেল। সামান্য অন্যমনস্ক হয়ে নিজের অজান্তেই নিজেকে প্রশ্ন করে উঠল সে অরিন্দমের চলে যাওয়া পথের দিকে চেয়ে, আমি কি মিসেস কেয়া সরকার? না, এখনো মিসেস কেয়া ভৌমিক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।